এখন চলছে নভেম্বর মাস, তার মানে এই ট্রেনের জন্মতম মাস হচ্ছে এই নভেম্বর। ভালোই হবে আর কি এই জন্মতম মাসে পদ্মা এক্সপ্রেসে ভ্রমণ করা। লোকও দেখা যায়। আমরা এখন এসে পৌঁছালাম হকারময় একটা রেলওয়ে স্টেশন। মানে আমি এখন হয়ে গেছি সিট থাকতে সিটবিহীন মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর আজকে আরও একটি শুরু হচ্ছে রাতের জার্নি, সারা রাত ধরে জার্নি, অর্থাৎ হোল নাইট জার্নি। আর এই জার্নিতে আমাদের সফর সঙ্গী থাকবে আজকে পদ্মা এক্সপ্রেস, যেটি ঢাকা থেকে রাত 10:45 ছেড়ে এবং রাজশাহীতে যেয়ে পৌঁছাবে ভোর 4টার সময়। তো সর্বপ্রথম আমাদের তাহলে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে টিকিট কেটে যেতে হবে সেই কমলাপুর রেলওয়ে স্টেশনে। হাতে লোক আছে অনেক। ছেড়ে দিল এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। এটি হচ্ছে জয়ন্তিকা। এখন সে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে আবার রাতে উপবন হয়ে সিলেটে যাবে। আর আমরা টিকিট কাটলাম এই যে 45 টাকা, 18 কিলোমিটার পথ। আর এই হচ্ছে এখন অবস্থা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের অবস্থা। এখানে চেকিং চলছে ব্যাপক আকারে। বুঝলাম না, প্রচুর চেক চলছে, পুলিশ আছে প্রচুর। খুব ইয়াং পোলাপান আর কি চেক করছে হাতে লাঠি নিয়ে। ওনারা ঠিক প্রশাসনের লোক না, এটা তো নিশ্চিত বোঝা যাচ্ছে। ইয়াং পোলাপান তাদেরকে যেও চেক করা হচ্ছে, এটা কতটা ঠিক হচ্ছে আমি সঠিক বলতে পারি না, আপনারাই বলবেন। না আধা ঘন্টার সময় নিয়ে আমরা ঢাকার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে এসে পৌঁছালাম এই কমলাপুর রেলওয়ে স্টেশনে বা ঢাকা রেলওয়ে স্টেশনে। তো চলুন আমরা একটু বাইরে যাই, এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একটু চাটা খেয়ে আসি, আর বাইরের পরিবেশটা এখন কেমন সেটি দেখে আসি। কমলাপুর রেলওয়ে স্টেশন এই সন্ধ্যাবেলায় এখনও ভালো করে জমেনি, লোকজন আসা শুরু করছে মাত্র। আর এখানে এত লোক দাঁড়ায় আছে কেন বুঝলাম না। আর এখানে যে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান পেয়ে যাবেন। এখানে মেলা লোকজন দাঁড়ায় আছে, এনারা কারা? চেকিং কিন্তু ভালোই চলছে। বাইরে থেকে ঘুরে আসার সময় ওনারা ধরছিল, প্রত্যেকেই ধরতেছে, টিকিট চেক করতেছে টিকিট আছে কিনা। আমাদের ট্রেন দিছে কিনা একটু দেখি। 759 পদ্মা এক্সপ্রেস রাজশাহী যাবে 10:45। এখনও প্ল্যাটফর্মে দেয়নি, মানে আসেইনি হয়তো ট্রেন। পদ্মা এক্সপ্রেস মাত্র এসে পৌঁছালো, প্রায় 1 ঘন্টা লেট নিয়ে এসে পৌঁছালো। আসার কথা ছিল 9:15, আর এখন বাজে 10:14। প্রায় 1 ঘন্টা পরে এসে পৌঁছালো। আর দিয়েছে কত নম্বর প্ল্যাটফর্মে সেটা একটু দেখি। এই যে 759 পদ্মা এক্সপ্রেস 5 নম্বরে। তো
5 নম্বরটা আসলে এইদিকে, এই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। মাত্র আসলো তো, লোকজনের চাপ অনেক বেশি প্ল্যাটফর্মে। আর প্রায় একই সাথে 3টা ট্রেন এসে পৌঁছালো এখন। একটা কক্সবাজার এক্সপ্রেস, একটা আসলো মহানগর গোধূলি, আর এই হচ্ছে পদ্মা এক্সপ্রেস। যার কারণে অনেক চাপ এখন আর কি এই কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো চলুন আমরা ট্রেনের পাশে যাই, ট্রেনটিকে একটু ঘুরে দেখি। এই হচ্ছে পদ্মা এক্সপ্রেস। এখন এসে আছে খাবার গাড়ি, এখানে যে বিভিন্ন ধরনের পানীয় এগুলো ওঠানো হচ্ছে। পদ্মা প্রমিত সেতু, এটাই হচ্ছে সেই পদ্মা এক্সপ্রেস, যার কোড নাম্বার 759 এবং 760, যেটি এই ঢাকা থেকে রাত 10টা 45 মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিবে এবং রাজশাহী যেয়ে পৌঁছাবে ভোর 4টার সময়। ওভারঅল তার সময় লাগবে 5 ঘন্টা 15 মিনিট। এই 5 ঘন্টা 15 মিনিটে সে কভার করবে 260 কিলোমিটার পথ এবং যাত্রা বিরতি দিবে 11 জায়গায়। আমরা চেষ্টা করব রাতের বেলায় প্রত্যেকটা রেলওয়ে স্টেশনের যাত্রা বিরতিগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। 100% গ্যারান্টি আমি দিতে পারছি না, যেহেতু রাতের বেলায় কী হবে জানি না। আর এই ট্রেনটি, এই পদ্মা এক্সপ্রেস প্রথম উদ্বোধন করা হয় নভেম্বরের 1 তারিখ 2006 সালে, অর্থাৎ এখান থেকে 19 বছর আগে। এখন চলছে নভেম্বর মাস, তার মানে এই ট্রেনের জন্মতম মাস হচ্ছে এই নভেম্বর। ভালোই হবে আর কি এই জন্মতম মাসে পদ্মা এক্সপ্রেসে ভ্রমণ করা। আবার এই পদ্মা এক্সপ্রেস রাজশাহী থেকে ছেড়ে আসে বিকাল 4টার সময় এবং ঢাকাতে এসে পৌঁছায় রাত 9টার সময়। উভয় দিক থেকে, অর্থাৎ ঢাকা থেকে এবং রাজশাহী দিক থেকে, উভয় দিক থেকে তার বন্ধের দিন হচ্ছে মঙ্গলবার। আর এই ট্রেনের সিট ব্যবস্থা আছে 3 ধরনের। আমরা এখন দেখব সেই সিট ব্যবস্থাগুলি। ভবন চেয়ার, এখানে বেসিনের ব্যবস্থা আছে, টয়লেটের দিকে একটা। এখন তো এলো এইটা টয়লেটের অবস্থা, তো ভালো থাকার কথা না। আমরা এই ভিতরে প্রবেশ করলাম। সিটের কন্ডিশন মূলত রাজশাহী হচ্ছে এইদিকে, আমার হিসাব মতন শেষের দিক থেকে মাঝখান পর্যন্ত সিটগুলি থাকার কথা রাজশাহী মুখী ঢাকা থেকে যাওয়ার সময়, কিন্তু আজকে দেখছি উল্টাপাল্টা। এই যে দেখুন 45-46 হচ্ছে রাজশাহীমুখী আর 50-51 ঢাকামুখী, উল্টা। অর্থাৎ এই রাজশাহী ট্রেনের সিটের যে পজিশনগুলো, এটা কিন্তু সবসময় মেলে না। এটা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর পর এই রোটেশন হয় এটি। অর্থাৎ ঈশ্বরদীতে এই ট্রেনকে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে রিভার্স করা হয়, কারণ এই ট্রেনের চাকা ক্ষয়রোধ করার জন্য এই ব্যবস্থাটা করা হয়। এটা হচ্ছে এসি চেয়ার, এটা দেখে আসি। এখানে ওয়াশরুম আছে, এখানে ওই একই অবস্থা, অর্থাৎ প্রথম থেকে মাঝখান পর্যন্ত সিটগুলো হচ্ছে রাজশাহীমুখী, 39-40। আর এই যে 42-43 এগুলো হচ্ছে উল্টা। এটা হচ্ছে এসি স্লিপার, এটা একটু দেখে চমৎকার রংটা করা আছে। এখানে একটা বেসিনের ব্যবস্থা। এই আমরা ভিতরে প্রবেশ করলাম। এসি কিন্তু খুবই পাওয়ারফুল। এটা হচ্ছে ডাবল কেবিন। এই যে এখানে 2 জন এবং উপরে 2 জন এখন ঘুমায় যাবে। আর এখানে বালিশ বা এখানে চাদর দেওয়া আছে একটা, বা বেডশিট কিছু একটা হবে। মাঝখানে টি টেবিল, সুইচ, দারুণ। ডাস্টবিন আছে নিচে, ফ্যানের ব্যবস্থা। আর এসি ভেন্ট খুব পাওয়ারফুল। আর এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। এই যে অসাধারণ, চমৎকার। এই যে এখন নিচে একজন, আর এটা নিচে ফেলানো হবে, তখন আরেকজন উপরে ঘুমায় যাবে। উপরে একটা, এই যে এখানে ল্যাগাজ রাখার জন্য একটা র্যাক করা আছে। এখানে একটা টি টেবিল, সুইচ, এগুলো সব এখানে আছে। খুব দারুণ। এখানে ছোট ফ্যান আছে, এসি ভেন্ট খুব পাওয়ারফুল। এই রাজশাহী ট্রেনের সিট ব্যবস্থা বা সিট পজিশনগুলো সবসময় কিন্তু মেলে না। এর আমি আগে একবার দেখিয়েছিলাম, তখন শেষেরগুলো ছিল রাজশাহীমুখী, আর আজকে দেখুন প্রথমগুলো থাকলো রাজশাহীমুখী। সুতরাং এই বিষয়ে ফাইনালি বলা যাবে না যে কোন সিটগুলো কোন মুখী। তবে রিসেন্ট যে ভিডিওগুলো দেখবেন
সেগুলো থেকে একটা ধারণা নিতে পারেন আর কি। তো চলুন এখন আমরা একটু লোকো দেখবো, দেখি লোকো দেওয়া হয়েছে কিনা। এই মালপাতিগুলো হয়তো বা আসলো এখন, যেহেতু এই লাগেজ ভ্যান। আর এই হচ্ছে আমাদের আজকের লোকো 6618। সামনের দিকে অন্ধকার, দেখানোর কোনো উপায় নেই। আমাদের আজকের এই লোকোর এভারেজ স্পিড থাকবে 58 কিলোমিটার এবং সর্বোচ্চ আমরা 90-র উপরে বা 100 কাছাকাছি বা 100-র মতো পেতে পারি। আমরা মেজার করার চেষ্টা করব কয়েক জায়গায়, দেখি কত পরিমাণ সেই স্পিড তুলতে পারে। তো আজকের এই যাত্রা শুরু করার আগে এটিই বলি, আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। চলুন তাহলে আজকে আমরা যাত্রা করি ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত এই পদ্মা এক্সপ্রেসের মাধ্যমে, আর উপভোগ করি আজকের এই যাত্রাপথ। বিশেষ করে মধ্যরাতে স্টেশনগুলোর নীরবতা, নিস্তব্ধতা, এটি আমরা দেখার চেষ্টা করব। আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, এখন বাজে এই যে 10:45। এখনই হয়তো টান দিবে, না হয়ে গেছে, ওই যে হর্ন দিয়ে দিছে, যাবে হয়তো এখনই। দেখি ট্রেন টানি কিনা, পাওয়া যাচ্ছে, হুইসেল দিয়ে দিছে, লম্বা হুইসেলে দিচ্ছে। আমরা ওই যে ট্রেন টান দিছে, উঠে পড়ি উঠে পড়ি। একেবারে টাইম টু টাইম আর কি, মানে 1 ঘন্টা পরে এসেও সে সময় মতো ছেড়ে দিল ট্রেন। আর রাতের বেলায় ট্রেন জার্নি বেশ ভালোই লাগবে। অনেকগুলো রুটই তো রাতে কভার করা হলো, পঞ্চগড়ের দিকে যাওয়া হলো, তারপর সিলেটের দিকে, চট্টগ্রামে, মোহনগঞ্জ, বেশ ভালোই লাগলো আর কি। রাতে ট্রেন ভ্রমণ বেশ মজাই লাগে। ট্রেন স্টেশনের যে নীরবতা, নিস্তব্ধতা, এটা দেখতে বেশ ভালোই লাগে। আর বহু মানুষজন তো রেল স্টেশনে ঘুমায় থাকে, উদ্বস্ত শ্রেণীর মানুষ বা রেল স্টেশনে যারা কাজ করেন, যাদের থাকার মতো জায়গা নেই, তারা ওখানে ঘুমায় থাকেন আর কি। সব মিলে রাতের বেলায় বা গভীর রাতের দিকে রেল স্টেশনের পরিবেশ বেশ ভালোই থাকে। আর পাশে পঞ্চগড় এক্সপ্রেস মাত্র এলো পঞ্চগড় থেকে, আবার সে ছেড়ে যাবে। এটা মনে হয় 11:30টার দিকে ছেড়ে যাবে এখান থেকে। টাটা বাই বাই দিচ্ছে, স্বজনকে ছেড়ে চলে যাচ্ছে আর এক স্বজন। ওই যে দেয়া হচ্ছে চট্টগ্রাম মেল, ওই যে যাচ্ছে, ওই যে চট্টগ্রাম মেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে ভাই সাহেব মোহনগঞ্জে, ইনি জানতো না আজকে শুক্রবার রাতে মোহনগঞ্জের ট্রেন, মানে হাওড়া এক্সপ্রেস আজকে বন্ধ। ভাই চলে আসছে, এসে দেখে ট্রেন নেই। এখন এই ট্রেন দিয়ে আমাদের সঙ্গে যাবে জয়দীপুর পর্যন্ত, তারপর ওই রাত 12টা 12:30টার দিকে উনি আবার সেই গাজীপুর চৌরাস্তায় যাবে, ওখান থেকে অটো টাটো দিয়ে তারপর চেয়ে যদি কোনো বাস টাস পায় সেটা দিয়ে উনি বাড়িতে যাবে। মানে উনি এখন একটা হাই রিক্সে আছে ভাই, তাই না? ট্রেন আস্তে আস্তে কমলাপুর রেল স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে। আর এই 3002 লোকো খুব পরিচিত লোকো আর কি। গতবার যে লোকোর মাধ্যমে আমরা যাতায়াত করছি ঠিক নাই, ওটা এখন কক্সবাজার অথবা খুলনাকে দিবে। রাত 11টার সময় ঢাকা শহরের জ্যাম, এই যে দেখুন, এই যে ট্রেন বিশাল সার্ভিসে। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা, এই যে দেখা যায়। আর আমাদের সামনেই আছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন।
যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। অনেক লোকজন এখানে দেখা যাচ্ছে, অনেক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে আমরা 18 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে পৌঁছালাম ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, তবে এখানে আমাদের যাত্রা শেষ হচ্ছে না, আমরা রাজশাহী পর্যন্তই যাব। এখানে আমাদের আসার কথা ছিল 11টা 8 মিনিটে, এখন হচ্ছে 17, মানে 9 মিনিট লেট হয়ে গেল। আর এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1981 সালে। আর এখানে বেশ ভিড় দেখা যাচ্ছে, কারণ এরপরে আসবে খুলনা, কক্সবাজার এক্সপ্রেস, ওগুলো তো দেখলাম লাইন ধরে সব দাঁড়িয়ে আছে, এখনই আসবে। এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল, আমাদের ট্রেন এখানে 5 মিনিটের মতো দাঁড়িয়েছিল। তারা কোথাও যাইতেছে আওয়াজ চলে গেল। আমি তো জীবনেও যাইতে পারবো না এখান থেকে, এইভাবেই পারবেন নাকি ভাই যাইতে? অসম্ভব ব্যাপার আমার কাছে। খোলাভান দেখলেন, মায়ের লোক দেখলেন কিভাবে চলে গেল। রানিং ট্রেনে কি তখন তো এটা তো কিছু না, তখন রানিং ট্রেন খাপাতে মনে করেন যে ছাত্রী মোবাইল কেটে নিয়ে রানিং ট্রেনে উঠে চলে গেল ছাদের পাশে ভয়ঙ্কর। একসাথে উঠে বলছে। আর এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছাড়ার পরে লোকজন বেশ ভালোই হচ্ছে, ট্রেনে স্ট্যান্ডিং হচ্ছে। এখন এই অবস্থা, অনেক চাপাচাপ। আর এর পরবর্তী যাত্রাগুলো হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন বা জয়দেবপুর জংশন, যেটি হচ্ছে গাজীপুর জেলার মধ্যে। ট্রেনে এবার সিট পড়লো জানালাবিহীন সিট, এই হচ্ছে 92 নাম্বার। এর কোনো জানালা নেই। আমি একটু হাই রিস্ক নিয়েই কাটছিলাম, ভাবছিলাম যদি ইন্দোনেশিয়ান কোচ পড়ে তাহলে ওটা সিঙ্গেল যে সিট, এটা দরজা পাওয়া যাবে, বলছি জানালা পাওয়া যাবে। চাইনিজ কোচগুলার জানালা থাকে না এই সিঙ্গেল সিটগুলার, কেননা এদের যে দরজা এটা তো হচ্ছে স্লাইডিং, স্লাইডিং করলে এখানে এসে থামে দরজা, এরকম একটা জায়গায় এসে দাঁড়ায়। তো এখানে তো জানালার কোনো মানে ক্লিয়ার জায়গাই নেই। আর এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে আমাদের কোচের ভিতরের অবস্থা। বহুত কষ্ট করে নামলাম আর কি এই জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 11টা 36 মিনিটে, এখন বাজে আরে কয়টা বাজলো রে, এখন 50, অর্থাৎ 14 মিনিট লেট। আর ঢাকা থেকে এই জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 35 কিলোমিটার। জয়দেবপুর রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1884-85, মানে অনেক অনেক আগে আর কি। আর কিছুক্ষণ আগে আমি জানলা দিয়ে দেখালাম আর কি ওই জামালপুর এক্সপ্রেস যখন যাচ্ছিল ওটার ক্রসিংটা, মানে ওখানে বসে তেমন কিছুই দেখানো যাচ্ছে না। ট্রেনে উঠেনি, বাকি কথা বলি। এই যে ট্রেনে উঠতেছে সব কষ্ট করে, আর কই প্ল্যাটফর্ম আর কই আমাদের ট্রেনের উচ্চতা দেখেন কি অবস্থা, কি কষ্ট করে উঠতেছে মানুষ ট্রেনের উপর। ছেড়ে দিল এই জয়দেবপুর রেলওয়ে জাংশন থেকে। এখান থেকে নামছেই বেশি, উঠছে কম আর কি। আমাদের ট্রেনটা একটু ফাঁকা হয়েছে এখন। যারা ঢাকাতে রাত বিরাট কাজ করেন তাদের আর কি খুব সুবিধা, অনেকগুলো ট্রেন এই জয়দেবপুরের উপর দিয়ে যায় বা থামে দিনে রাতে।
মানে এনাদের ঢাকায় থাকার কোনো প্রয়োজন নেই। আর এখন এই দরদার পরিস্থিতি এরকম, লোকজন নাই বললেই চলে আর কি। অনেক নেমে গেছে, অনেক। এখানে তো বসে আছে। এই যে আমাদের ট্রেন কিন্তু বাম দিকে কার্ভ নিয়ে এখন চলে যাচ্ছে টাঙ্গাইলের দিকে বা যমুনা সেতুর দিকে, আর ডান দিকেরটা চলে গেল ময়মনসিংহে। ওই যে আমাদের ট্রেনের লোকও দেখা যায়, একটু জুম করলে এখন বোঝা যাবে। ওই যে এটা বিশাল কার, বাতাস যথেষ্ট পরিমাণ ঠান্ডা, যথেষ্ট পরিমাণ ঠান্ডা। এই যে সোজা হয়ে গেল লাইন। আমাদের ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি টাঙ্গাইল, প্রায় ঘন্টাখানির মতো লাগবে আমাদের ওখানে পৌঁছাতে। চলুন তাহলে কথা হবে, দেখা হবে যে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে যে যদি নামতে পারি আর কি। জয়দেবপুরের পরে এসে আমাদের ট্রেনের অবস্থা প্রায় ফাঁকা আর কি। আর টিকিটের আরে কটা লোক থাকছে। টাঙ্গাইল এই যে আছে কিছু লোকজন ওঠার মতো। প্রথমে হকার চোখে পড়লো, এটাও হকার, সব হকার এখানে। এটা মনে হয় সব ওই যে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন থেকে আসছে, আবার এটাতে উঠে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে যে নামবে। এখানে একজন মাত্র যাত্রী উঠতেছে আর সব হকার উঠবে এখন। হকারদের কাছ থেকে আমার মনে হয় টাকা পয়সা নেওয়ার দরকার। যাই হোক, এখানে আমাদের আসার কথা ছিল 12টা 32 এখন বাজে 12টা 46, অর্থাৎ 15 মিনিট লেট হয়ে গেল। এখন 47 হয়ে গেছে অবশ্য। আর ঢাকা থেকে এই টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের দূরত্ব 101 কিলোমিটার। টাঙ্গাইল রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1999 সালে, অর্থাৎ যখন এই যমুনা সেতুটা উদ্বোধন করা হয় আর কি সে সময়। আর এখানে হকারের দৌরাত্ম আছে আর কি। লোকজন উঠলো না, নামলো হয়তো 2-4 জন। এই ছেড়ে দিল টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে। এটা হচ্ছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের এন্ট্রি এক্সিট। অটো আছে, কিছু লোকজন নেমে অটোতে উঠে গেলেন ওনারা। টাঙ্গাইল আমরা এখন পাস করে যাচ্ছি। টাঙ্গাইলের পরে কিন্তু আমাদের ট্রেন বেশ টান দিচ্ছে। আসার একটু মেজার দেখি, এই যে 80-র উপরে উঠে গেছে, 82 উঠছিল, 81। 90-র উপরে ওঠার কথা। আমি ওইদিকে মেজার করতে পারিনি, কারণ যে সিটে পড়ছি ওখান থেকে কেস পাচ্ছে না। এই জয়দেবপুর থেকে ইব্রাহিমাবাদ পর্যন্ত এইগুলোর প্রচুর শব্দ হয়, প্রচুর। ওই সিটে বসে আমি মেজার করতে পারিনি ওইদিকে, কারণ জিপিএস পাচ্ছিল না, পুরান পথে জানলা নেই, একটা ভয়ঙ্কর অবস্থা। এখন এখানে দাঁড়ায় যাবো কিছু, ভিডিও করতে পারছি না ওইখানে। ওইখানে বসা উচিত না কারোর ওই সিটে, যদি কারোর বিপদে না পড়ে কেউ। আর রাজশাহী যাচ্ছেও। একটা বাসও পাচ্ছে না, একটা বাস
ট্রেনের সঙ্গে কোনো বাস পারতেছে না, সবকটা রেখে আছি আমরা। একটাও এর সাথে আজকে তাড়াতাড়ি করে পারবে না। এই যে ইব্রাহিমাবাদ, এই যে এখানে হকার আর হকারের জায়গায় লক্ষ লক্ষ হকার। এই কোনো একজনও কেউ উঠবে না, হকার সব একেবারে ভরা। আমরা এখন এসে পৌঁছালাম হকারময় একটা রেলওয়ে স্টেশন। বাংলাদেশের সব থেকে বেশি হকার এই রেলওয়ে স্টেশনে থাকে। এটি হচ্ছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন বা যমুনা সেতুর পূর্ব যে রেলওয়ে স্টেশনটা ছিল সেটি। আর ঢাকা থেকে এখানে দূরত্ব 123 কিলোমিটার। এখানে আমাদের আসার কথা ছিল 12:56 এখন 1 অর্থাৎ 14 মিনিট লেট। আর এই ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 23 জুন 1998 সালে, অর্থাৎ যমুনা সেতু যে সময় উদ্বোধন করা হয়, রেল সেতুটি আর কি সে সময়ে। আর এখানে তো কোনো লোক উঠলো না, শুধু হকার আর হকার। এই যে হকারের দৌরাত্ম, এই ছেড়ে দিল। পিছনে যাও, পিছনেটা ওঠো। কিসের দাম পাবো কি কিসের নিছে এজন্য কে কিছু নিছে? এই যে দুইটা নেরা ভিতরে ঢুকছে দাম দানা গোটা দাম লাও তাড়াতাড়ি লাও একদম ভিতরে মানে আমি প্রায় বলি যে আমি যে দরজায় দাঁড়াই সেই দরজায় এই হকারদের ওঠা লাগে, ঠিক সেই দরজা দিয়েই। ও কিন্তু ওই যে আগে পিছিয়ে উঠতে পারতো, তা উঠলো না, এটা দিয়েই উঠলো। যা হোক, এখান থেকে ছেড়ে দিল এই ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন থেকে। 2 মিনিটও থামিনি এখানে, আমরা জাস্ট নামতে উঠে পড়ছি। আগে এখানে লোকজন শুয়ে থাকতো, এখন মনে হয় বের করে দিচ্ছে তাদেরকে। এর আগের বার আমি কুড়িগ্রামের ভিডিও করছিলাম, মেবি এখানে লোকজন সব শুয়েছিল, তাদের এখন সব বের করে দিচ্ছে। ইব্রাহিমাবাদ সামনে নতুন যমুনা রেল সেতু যেটি আর কি, ওটিতে উঠবে পরেই ট্রেন। আমরা সেই দৃশ্যটাও দেখার চেষ্টা করব। এটা হচ্ছে পুরাতন লাইন। আর এখানে সবসময় একটা এই 65 সিরিজের লোক থাকে এখানে, কারণ এখানে যদি কোনো লোক যদি ফেল করে তাহলে তো নিয়ে আসতে হবে টেনে টেনে, এই জন্য এটা হয়তো এখানে রাখা। এই যে আমাদের ট্রেন কার্ভ নিচ্ছে, ধীরে সুস্থে যাচ্ছে। এখন কিছুদিন আগে পেপারে দেখলাম বা টিভিতে দেখালো নিউজে, এই যমুনা সেতুর একটা পিলার মনে হয় ক্র্যাক করছে, ফাটল ধরছে। কি অবস্থা, কয়দিন উদ্বোধন করলো, 5-6 মাস তো এখনো হয়নি, এখনই এই অবস্থা। কবে না ভেঙে চলে নিচে পড়ে ট্রিটমেন্ট সহ। এটা তো ডাবল লাইন, এখন দুই দিক থেকে ট্রেন যদি আছে, ওই চাপ যদি সে নিতে না পারে তো ট্রেন সহ ভেঙে নিচে পড়বে, এমন একটা অবস্থা। যাক, এটা যেন না হয়, আল্লাহ না করবে এটা, তাহলে একবারে শেষ। কি অবস্থা আমাদের বাংলাদেশের। আল্লাহ তুমি রক্ষা করো আমাদের বাংলাদেশকে এই ধরনের দুর্নীতিবাজ মানুষদের থেকে। এই যে আলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সড়ক সেতু আর পূর্বের ট্রেন সেতু একসাথে যেটা সেতু। এই যে ট্রেন কার দারুণ, ওই যে আমাদের লোক ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। হায়দ্রাবাদ রেলওয়ে স্টেশন, হায়দ্রাবাদ, নর্থ হায়দ্রাবাদ জনমানবহীন রেলওয়ে স্টেশন। দুইজন হামসার টাইপের মানুষ বসে আছে, এখানে থ্রু পাস হবে আমাদের ট্রেন। আমরা এখন ঢাকা বিভাগ পার করে রাজশাহী বিভাগের মধ্যে, আর টাঙ্গাইল জেলা পার করে সিরাজগঞ্জ জেলার মধ্যে। আবার একটু রেস হবে ছোটোখাটো, এই যে বাসের সাথে ট্রেনের। ট্রেন চলেই যাচ্ছে এখন। আনন্দপূর্ণ কি লেখা দেখলাম তো জায়গায়,
এটা এসে মুন্সিগঞ্জ না নেবেন ভাই 2 মিনিট জন্য। ঢাকা থেকে 138 কিলোমিটার পার করে আমরা এখন সিরাজগঞ্জের এস এ মনসুর আলী রেল স্টেশনে এসে পৌঁছালাম। এখানে আমাদের আসার কথা ছিল 1:11 মিনিটে, আর এখন বাজে 1:31, অর্থাৎ 20 মিনিট লেট হয়ে গেল। আর এই এস এ মনসুর আলী রেল স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 2000 সালে। এখানে লোকজন তেমন উঠলো না বা উঠবে না, নামতেছেই বেশি আর কি। এই যে ফাঁকা আর কি রেল স্টেশন। আর আমার সিট থাকা অবস্থায় আমি সিট ছাড়া আর কি সিটে বসিনি বহু সময় ধরে। ওখানে বসে কি করব, ভিডিও করতে পারতেছি না, আমি তো দাঁড়ায় আছি আর কি সিট ছেড়ে দিয়ে। মানে আমি এখন হয়ে গেছি সিট থাকতে সিটবিহীন মানুষ। এই যে ফাঁকরা নাম তো আর একটা ট্রেন ধরে ওরা ওইদিকে যাবে। টিকিট কাটতেছে না, কি করতেছে না এখানে? এগুলো বুঝতে দিচ্ছে কেন বুঝলাম না তো। এগুলো অন্য কোনো নাম দিবে নাকি এটা? বদলের পরে ওখানে তো এস এ মনসুর আলী এটা লেখা থাকার কথা, কিন্তু মুছে ফেলছে। মনে হয় অন্য কোনো নাম দিবে ওখানে, ওই নামটা রাখবে না, ওটা বোঝা যাবে আর কি সামনে। এখানে কিন্তু বিশাল বড় একটা কার্ভ আছে এস এ মনসুর আলী রেলের পরে। এদিকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে, প্রচুর ঠান্ডা লাগছে একেবারে। মানে মনে হচ্ছে এটা ভারী কিছু থাকলে ভালো হচ্ছে গায়ে। উল্লাপাড়া সামনে 2-4 জনকে দেখা যাচ্ছে। এখানে একটা ট্রেন যাচ্ছে, এটা কোন ট্রেন? ধূমকেতু না, ধূমকেতু হতে পারে। হ্যাঁ, এই হচ্ছে লোকজন সব ঘুমায় আছে এখানে। যাক, আমাদের কোনো একটা ট্রেনের সঙ্গে ক্রসিং হলো এখানে, আমি পরে জানাবো আর কি ম্যাপ ট্যাপ দেখে বা ইন্টারনেট দেখে। ওটা খুব সম্ভবত ধূমকেতু হতে পারে। যা হোক, ঢাকা থেকে 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 1:30-এ, এখন বাজে 1:52, অর্থাৎ 22 মিনিট লেট। আর এই উল্লাপাড়া রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1916 সালে, সেই ব্রিটিশদের আমলে, অনেক অনেক আগে। ইনস্ট্রাকশনের গুলো দেখলেই বোঝা যায়, ওই যে ওটি ছেড়ে দিচ্ছে, ঢাকায় চলে যাচ্ছে ওটি। আর এই উল্লাপাড়া রেলওয়ে স্টেশন পড়ছে কিন্তু সিরাজগঞ্জ জেলার মধ্যে। এটা প্রচুর লোকজন। হ্যাঁ, এই যে পদ্মা সেতু রাজশাহী থেকে আসছে, বিশাল লম্বা বহরের। এই যে গেল, আর আমাদেরটা উল্লাপাড়া স্টেশন থেকে সেট দিল। লোকজন তো আরামে ঘুরছে, শান্তিপূর্ণ। টেনজি আসছে অনেক, কেন দেখা যাচ্ছে যেতে পারবে আবার। একেবারে নীরব নিস্তব্ধ রেলওয়ে স্টেশন, কোনো লোকজনের হাউ খাও নেই। কি একটা অবস্থা উল্লাপাড়া। আমরা বড়াল ব্রিজের মধ্যে প্ল্যাটফর্মে একটু নামি। এখানে 1-2 মিনিট দাঁড়াইতে পারে। ও, খুব বাতাস আসতেছে, বাতাসটা এই দিক থেকে আসতেছে। এখানে আমাদের আসার কথা ছিল 1:51 মিনিটে, আর এখন বাজে 2:14। 23 মিনিট লেট হয়ে গেল। আর ঢাকা থেকে এই বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনের দূরত্ব 171 কিলোমিটার। বড়াল ব্রিজ কিন্তু পড়ছে পাবনা জেলার মধ্যে। বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় সে 1916 সালে।
এখানে কোনো মানুষ মনে হয় উঠতেছে না, সবাই নামতেছে আর কি। এই যে রেলওয়ে স্টেশনে একবার জনমানবহীন, যা নামার তাই নামতেছে, ওঠার মতো লোকজন এখানে দেখতেছি না। ছেড়ে দিল এই বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন থেকে, অনেক উঁচাই স্টেশন, কারণ সামনে ব্রিজ তো, যার কারণে বিল্ডিং এখান থেকে নামে। সাথে আমরা এখন ব্রিজের মধ্যে চলে যাবো। এটা চাটমোহর রেলওয়ে স্টেশন, লোকজন নাই এখানের মতো, একটা দোকান খোলা আছে এখানে। বাহ, দেখি এই দোকান থেকে কিছু কেনা যায় কিনা। এখানে বেশ দোকান টোকান খোলা আছে। এই চাটমোহর রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 2:07, এখন বাজে 2:30, 23 মিনিট লেট। আর ঢাকা থেকে এই চাটমোহর রেলওয়ে স্টেশনের দূরত্ব 182 কিলোমিটার। চাটমোহর রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1916 সালে। এই চাটমোহর রেলওয়ে স্টেশনে আমরা বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়ে আছি, আমাদের একটা ক্রসিং হবে। ট্রেন দেখা যাচ্ছে, ওই যে আলো দেখা যাচ্ছে ওর। ছেড়ে দিল এই চাটমোহর রেলওয়ে স্টেশন থেকে। এখানে বেশ কয়েকটি দোকান খোলা আছে, সারা রাতে খোলা থাকে। এখানে নাস্তাপাতি খোলা আছে সারা রাত। আমরা এরপর নাটোর জেলার মধ্যে প্রবেশ করব। আর আমরা মোটামুটি আমার মনে হচ্ছে যে 40 মিনিটের মতো তো লেট হতে পারে, রাত্রি গেলে ঘোরা যাবে আর কি। কতটা লেটে আমরা পৌঁছালাম রাজশাহীতে। এই যে হাতের বাম সাইডের লাইনটা চলে গেল ঈশ্বরদী জংশনে, সেখান থেকে খুলনা, যশোর, বেনাপোল, আবার দিক দিয়ে ঘুরে পোড়াদা থেকে ঢাকাতেও যাওয়া যাবে। ঈশ্বরদী বাইপাস, একটা লোক নেই, গেল নামি। ও একটু বসলাম এখানে। ঢাকা থেকে 203 কিলোমিটার দূর পার করে আমরা এখন ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। এটা পড়ছে নাটোর জেলার মধ্যে। এখানে আমাদের আসার কথা ছিল 2:30, এখন বাজে 3টা, একবারে আধা ঘন্টা লেট। আর এই ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1998 সালে, যখন এই যমুনা সেতুটা উদ্বোধন করা হয় ঠিক ওই সময়। কারণ এখান থেকে ট্রেনগুলো যমুনা সেতু দিয়ে নিয়ে যেতে গেলে অনেক ঝামেলা হচ্ছিল, ওইখানে যে আবার রিভার্স করা ট্রেনগুলা, তো ওই অসুবিধা দূর করার জন্যই মূলত এই বাইপাসটা তৈরি করা, আর সেই সাথে রেলওয়ে স্টেশনটাও তৈরি করা। তবে যত রাজশাহীর দিকে আসতেছি তত ঠান্ডা, বেশ অনেক ঠান্ডা। ঢাকাতে তো ঠান্ডাই না, এখনও তো ফ্যান চালাইতে হয়। ছেড়ে দিল এই ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন থেকে। এদিকে আবার একটা ট্রেন চলে যাচ্ছে, আমরা দেখি। এদিকে স্টেশনও মিস করে ফেললাম আমরা।
ওটাও দেখতে পেলাম না, এটাও না। আর ঈশ্বরদী জংশন থেকে এখান থেকে আমরা মোটামুটি আব্দুল পর্যন্ত ডাবল লাইন পাবো আর কি, 3 লাইন যেটা বলে। ট্রেনটা একটা চলে গেল, এখন হয়তো বা আর কোনো ট্রেনের আসার তেমন সম্ভাবনা নেই। ডাবল লাইন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, বাতাস এত ঠান্ডা, দাঁড়ানো যাচ্ছে না এমন অবস্থা এখানে। সামনে আমাদের ট্রেন ঢুকতেছে আব্দুলপুর জংশনে। এটি আমাদের 10তম যাত্রা বিরতি। এখানে আমাদের আসার কথা ছিল 2টা 48 মিনিটে, এখন বাজে 3টা 13, আধা ঘন্টা লেট। আর ঢাকা থেকে এই আব্দুলপুর জংশনের দূরত্ব 219 কিলোমিটার। আব্দুলপুর জংশন প্রথম উদ্বোধন করা হয় 1878 সালে, অনেক অনেক আগে। আর আব্দুলপুর জংশন কিন্তু পড়ছে নাটোর জেলার মধ্যে। যাক, এখানে আমরা প্ল্যাটফর্ম পেলাম না, এই যে যার কারণে নামতেও পারতেছি না। এখানে ওই হচ্ছে প্ল্যাটফর্ম, ছেড়ে দিল এই আব্দুলপুর জংশন থেকে। এই যে এখানে বেশ লোক নামছে, এই যে একজন ঘুমায় আছে। এই যে এখন রাত 3:30টার মতো বাজে, ঠান্ডা, বেশ ঠান্ডা পড়তেছে এলাকায়। দোকানপাটও খোলা আছে কিছু। আব্দুলপুর একটা বড় ছোট জংশন, সব কিন্তু আমাদের সাথে দেখা হলো না তার। হাতের ডান সাইডের লাইনটা কিন্তু চলে যাচ্ছে সান্তাহারের দিকে, পার্বতীপুর দিকটা। হরদহ রোড রেলওয়ে স্টেশন। ও সামান্য আমরা পাইলাম, একটু নামি। ও এখানে একটু না নামলে হলো না। যাত্রাপথে এটি আমাদের 11তম অর্থাৎ সর্বশেষ যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন। এই যে হরদহ রোড রেলওয়ে স্টেশন। এখানে আমাদের আসার কথা ছিল 3টা 16 মিনিটে, এখন বাজে 3টা 44, তাহলে ওই 28 মিনিটের মতো লেট। আর ঢাকা থেকে এই সরদা রোড রেলওয়ে স্টেশনের দূরত্ব 242 কিলোমিটার। আর এই রেলওয়ে স্টেশনটি প্রথম উদ্বোধন করা হয় 1930 সালে। প্ল্যাটফর্মটা এখানে তেমন একটা দেখা যাচ্ছে না। এই যে প্ল্যাটফর্মের অবস্থা এরকম, আর এখানে যে গাছ টাছ আছে আর কি, গাছ টাছ দিয়ে পরিপূর্ণ করা। তো যাক, আমরা খুব বেশি দূরে না যাই, আমাদের পোস্ত রেখে আসছি। ছেড়ে দিলে এই হরদা রোড রেলওয়ে স্টেশন থেকে। হরদা রোড রেলওয়ে এতে মানুষ ঘুমায় আছে। তাহলে চলুন এখন আপনার সিটে দিয়ে বসি, একটু রেস্ট নিই, তারপর দেখা হবে, কথা হবে সেই রাজশাহী রেলওয়ে স্টেশনে যেয়ে। এখানে তো অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা স্টেশন চলে এসছে। ওদিকে অনেক লেট ছিল, ওদিকে লেট ছিল, বাট মানে অ্যাভারেজে আপনার
4টার দিকে পৌঁছানোর কথা। আব্দুলপুর পর্যন্ত মোটামুটি আধা ঘন্টার মতো লেট ছিল, তো সে লেট কভার করে ফেলছে এদিকে। মাত্র 4 মিনিট লেটে আমরা এখন এই রাজশাহী রেল স্টেশনে এসে পৌঁছালাম। চলুন এখন রাতের বেলায় বা ভোরবেলায় রাজশাহী রেল স্টেশন কেমন দেখতে হয় একটু যাই। এক কথায় অসাধারণ সার্ভিস দিল, অসাধারণ এই পথটা। এই অবশ্য সকালবেলায় এখন সিল্ক সিটি হয়ে ফিরে যাবে ঢাকাতে। রাজশাহী রেল স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকে ঝকঝকে। রাজশাহীতে 4টা ট্রেন 3টার এক দিয়ে চলে এবং ট্রেনের যে নামগুলো মূলত চেঞ্জ হয় রাজশাহী থেকে। এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশনের সকালবেলা বা ভোরবেলার অবস্থা। যাক, আজকের এই ভিডিওটি করতে পেরে বেশ ভালোই লাগছে এবং প্রত্যেকটি যাত্রা বিরতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রাতের বেলায় রেলওয়ে স্টেশনের অবস্থাগুলি কেমন থাকে। আশা করি ভালোই দেখাতে পেরেছি বলে আমি মনে করি আপনাদেরকে। তো আজকের এই ভিডিও আর বেশি বড় করব না, এখানেই শেষ করতে চাচ্ছি। তো আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর আমি বিদায় নিচ্ছি এই রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে থেকে।